টক্সের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে তুষার টক্সের তুষার আমি রয়েছি লেলিন সরণি, শিয়ালদা আর ধর্মতলার মাঝখানে কানেক্ট যে রাস্তাটা করেছে লেলিন সরণি, 83 লেলিন সরণিতে এই মুহূর্তে আমি রয়েছি। আর যে অফিসে আমি রয়েছি সেই অফিসটার নাম শিল্পী সংসদ। মহানায়ক উত্তম কুমারের সন্তান সম ছিল এই সংস্থাটা। এই সংস্থাটা মহানায়ক উত্তম কুমার নিজের হাতে তৈরি করেছিলেন। বন্ধুরা দেখাই, এখানে কিন্তু এখনও শিল্পী সংসদের সেই যে কী বলবো লেটার বক্স সেটা রয়েছে, লেখা রয়েছে 83 লেলিন সরণি, কলকাতা 13। উত্তম কুমারের হাতে তৈরি যে সংস্থা শিল্পী সংসদ, চলুন বন্ধুরা আজ দেখি তার কি করুণ পরিণতি। রাস্তার শুরুতেই বোর্ডে লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পীদের একমাত্র সংস্থা শিল্পী সংসদ। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে এন্ট্রান্স। আর এপাশে দেখুন বাড়িটার কি জরাজীর্ণ পরিস্থিতি। এখান থেকে যদি সোজা এগিয়ে যাই তাহলে ওপরে ওঠার রাস্তা পাবো। মানে এত করুণ পরিণতি এই বাড়িটা চিন্তা করা যায় না। যে কোনো মুহূর্তে কিন্তু এই বাড়িটা ভেঙে চুরে যেতে পারে। আমি একটু আগে আপনার দেখালাম এই হচ্ছে লেটার বক্স, আর ওঠবার সিঁড়ি হচ্ছে এটা। এই সিঁড়ি দিয়েই কিন্তু মহানায়ক উত্তম কুমার দিনের পর দিন তার এই সাধের বা স্বপ্নের শিল্পী সংসদে এসেছে। কুমার শিল্পী সংসদ তৈরি করেছিল দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য। এই দুস্থ শিল্পীরা কিন্তু এখানে নিয়মিত আসতেন এবং এখান থেকে তাদের বিভিন্ন প্রয়োজনে তাদেরকে অর্থ সাহায্য করা হতো। উত্তম কুমার চলে গেছে আজকে বহু বছর, প্রায় 46 ইয়ার্স, কিন্তু এখনও শিল্পী সংসদ ঠিক আগের মতো রয়ে গেছে। একবার জাস্ট দেখুন তার জরাজীর্ণ পরিস্থিতি। স্মৃতির পাতায় জড়িয়ে রয়েছে শিল্পী সংসদ, লেলিন সরণির এই অফিসটা। এই অফিস উত্তম কুমারের পদধূলি ধন্য। কে আসেনি এই অফিসে? আর এই অফিসে কিন্তু শুধু উত্তম কুমার নয়, এসেছেন একাধিক মানুষ। তাদের স্মৃতিতে, তাদের পায়ের ধুলিতে কিন্তু এই জায়গা পবিত্র। বন্ধুরা, এই মুহূর্তে তুষার টক্সের তুষার আমি রয়েছি শিল্পী সংসদের অফিসে। আসুন এবার অফিসের ভিতরে প্রবেশ করি। শিল্পী সংসদের এই অফিস, যেখানে কানায় কানায়, কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমাদের মহানায়ক উত্তম কুমার। বন্ধুরা, ঠিক সেই শুরুর দিনগুলো থেকে শুরু করে আজও পর্যন্ত একের পর এক ইতিহাস রচনা হয়েছে এখানে। কোনটা ছেড়ে কোনটা বলি, সেই দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো থেকে বনপলাশির পদাবলী। আসুন বন্ধুরা, আজকে আমরা সেই স্মৃতি রোমন্থন করব, ফিরে যাব উত্তম যুগে। অতি উত্তম একটা সময়ে তুষার টক্সের তুষার আপনারা সবাই পা দিতে চলেছেন। এটাকে কি বলে, কালের যাত্রা নাকি কালের সাক্ষী জানি না সঠিক উপমা কি, কিন্তু এই অফিসে পা দেওয়ার পর থেকেই মনে হয় ছড়িয়ে রয়েছে এখনও উত্তম কুমারের স্মৃতি। কে বলে তিনি নেই? 46 ইয়ার্স পরেও তিনি যে অমর, কারণ তিনি যে ম্যাটিনি আইডল। বন্ধুরা, এবার কথা বলবো, আমরা চলে যাব শিল্পী সংসদের একমাত্র অন্যতম কর্ণধার সাধনদা
সাধন বাগচি আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে সাধন বাগচি দাদা। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি। আপনি যে এত মূল্যবান সময় থেকে তুষার টক্সের চ্যানেলকে সময় দিয়েছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। দাদা এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে শিল্পী সংসদের অফিসে। শিল্পী সংসদের সাথে উত্তম কুমারের সম্পর্ক কি? উত্তম কুমারের সম্পর্ক বলতে শিল্পী সংসদ উত্তম কুমারই প্রতিষ্ঠা করেন, মানে ফাউন্ডার প্রেসিডেন্ট। আচ্ছা। এবং ওনার চিন্তা ভাবনা থেকেই শিল্পী সংসদ তৈরি হয়েছে। সেটা অবশ্য একটা পরিস্থিতির ওপরে। তো উনি শিল্পী সংসদ প্রথম গঠন করেন এবং সেই থেকে উনি প্রথম সভাপতি হিসেবে শিল্পী সংসদে উত্তম কুমার আত্মপ্রকাশ করেন। মানে এই বাড়িতে কি তার মানে উত্তম কুমার তো এসেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার তো এখানে এসেছেন, তার কারণ এইটাই শিল্পী সংসদের অ্যাড্রেস, এখানে ঠিকানা। আর এখানে এসেছেন বলতে এই ঘরেই তো বসে মিটিং হতো। আর এখানে যে কার্যকরী সমিতি ছিল, সেই সমিতির যে সব তখনকার দিনে সব বিখ্যাত মানুষরা ছিলেন, তারা সব এই পাশের ঘরে বসে এখানে ফরাস পাতা হতো। ওই কংগ্রেস অধিবেশনের আগে যেমন হতো আপনার, এবং ছোট ছোট বালিশ তাকিয়া, সে তাকিয়া বালিশ এখনো আছে দু একটা। তো সেইগুলো দিয়ে এখানে বসে, আর অধিকাংশ মানুষই তো তখনকার দিনে ধুতি পাজামা অথবা ধুতি পাঞ্জাবি পরতেন। একদমই তাই। সেই কারণে তাদের পক্ষে বসে মিটিং করাও সহজসাধ্য ছিল। এবং এখানে বসে শিল্পী সংসদ গঠনের পর থেকে যাবতীয় কার্যকাল 1980 সাল পর্যন্ত, মহানায়কের মৃত্যুর আগে পর্যন্ত এখানে হয়েছে। তো সেই কারণে এই অফিসে উত্তম কুমারের অন্তত অসংখ্যবার তার পদধূলি পড়েছে। আর এমনি মিটিং এর বাইরেও উনি আসতেন। এসে শুটিং টুটিং এর পরে ওই রাত্রির দিকে 7:30-8টা নাগাদ, এই সময় অন্ধকার হয়ে যেত এই এলাকা, মানুষজন ফাঁকা হয়ে যেত। এখানে তো মূলত এই ধর্মতলা স্ট্রিটটা ছোট ছোট আপনার লেদ ইন্ডাস্ট্রি ছিল। আচ্ছা। সেগুলো ওই 6টা 6:30টার পরে বন্ধ হয়ে যেত। আচ্ছা। তাও আর এখানে এত আলো টালো আর এত ব্যবসা বাণিজ্য হতো না। আর যা ছিল সব ফিল্ম অফিস ছিল, তাদেরও কার্যকাল তো সেই বন্ধ হয়ে যেত, 5টা 6টার মধ্যে শেষ হয়ে যেত। ওই সময়টা মহানায়ক আসতেন এখানে। অনেক দিন হয়েছে যে আমি নিজে গিয়েছি, রাস্তায় টর্চ নিয়ে গেছি ওনাকে এগিয়ে নিয়ে আসবার জন্য। আচ্ছা দাদা, এই শিল্পী সংসদ তৈরিটা কেন হয়েছিল? শিল্পী সংসদ তৈরিটা হয়েছে মূলত উত্তম কুমার, উনি আগে অভিনেত্রী সংঘ বলে একটা শিল্পীদের একটা অর্গানাইজেশন ছিল। আচ্ছা। সেই অর্গানাইজেশনের সভাপতি ছিলেন। আচ্ছা। তারপরে সেই অর্গানাইজেশনটা মূলত অধিকাংশ মানুষ ওই তখনকার দিনে সকল বিপ্লবী বামপন্থী মানসিকতার বিপ্লবীরা ছিলেন। আচ্ছা। তা উত্তম কুমারকেও ওখানে ওদের দলে ভেড়াতে চেয়েছিল তারা, কিন্তু উত্তম কুমার ছিল উনি ছিলেন জাতীয়তাবাদী মানুষ। তো সেই কারণে ওই সময় ওই ভিয়েতনাম যুদ্ধটা হয়েছিল, ভিয়েতনাম যুদ্ধের পরিপ্রেক্ষিতে ওদের উপরে একটা ডাইরেক্টিভ ছিল ওই অভিনেত্রী সঙ্গের লোকেদের উপরে, কর্মকর্তাদের উপরে, যে ওই যারা ভিয়েতনামে বাসী তাদেরকে হেল্প করতে হবে এবং তাতে আর্টিস্টদের হেল্প করতে হবে। আচ্ছা। তখন তখন উনি উত্তম কুমার বলেছিলেন যে আমার পাশের বাড়ির লোকটাই তো খেতে পায় না। 1968 সালে যে পটভূমিকা ছিল, আর্থসামাজিক অবস্থা, সে অবস্থাটা আমরা ফেস করেছি, আমরা জানি, বা তারপরের যারা প্রজন্ম, এখনকার প্রজন্ম সেটা বুঝতে পারবে না। কেননা তখন একটা লোকের মাইনে ছিল 150 টাকা বা 100 টাকা 68 সালে, আর সরকারি চাকরি খুব কম ছিল, আর যা ছিল কিছু কলকারখানা, প্রাইভেট চাকরি টাকরি, অধিকাংশ মানুষই খুব অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। এবং অনেক মানুষেরই আমাদের এই শিল্পীদের মধ্যেও অনেকে সেই সময় তারাও কর্মহীন হয়ে পড়তো মাঝে মধ্যেই, এবং তারাও আর্থিক কষ্টে ভুগতেন। তো
তো উত্তম কুমার সেই ব্যাপারটা পুরোপুরি জানতেন, উনি মাটির কাছাকাছি ছিলেন, এবং সেই কারণে উনি বলেছিলেন যে আহ, আমার পাশের বাড়ির মানুষটাই তো অভুক্ত, আমি অত আগে দূরে তাকে দেখবো না আমি ভিয়েতনামবাসীর পাশে দেবো। সঠিক কথা। তো তাতে তাদের মনোপুত হয়নি, এবং তার জন্যই তারা উত্তম কুমারের আহ, প্রতি তখন তারা কিছুটা বিরূপ হয়ে গেলেন, এবং ওর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে একদিন ময়রা স্ট্রিটে উনি থাকতেন, সুপ্রিয়া দেবী 3 নম্বর ময়রা স্ট্রিটে। একদিন সুপ্রিয়া দেবী সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়েছেন দুজনে, তো হঠাৎ সুপ্রিয়া দেবী দেখাচ্ছেন যে কিছু পোস্টার, তাতে লেখা রয়েছে উত্তম কুমার চোর। কোথায় সেটা? ময়রা স্ট্রিটের সেটা ময়রা স্ট্রিটের পাশের দেওয়াল দেওয়ালে লাগিয়ে যেমন দিয়ে গেছে। আগেকার দিনে আচ্ছা, আচ্ছা। কাগজে লাগিয়ে দিয়ে দেয়। গেছে। তো সেইটা উত্তম কুমার দেখে উত্তম কুমার খুব দুঃখ পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন। তো এইটা আহ, পরে উনি তখন ঠিক করেছিলেন যে আমি আর একটা সংগঠন আমরা তৈরি করব শিল্পীদের নিয়েই, শিল্পীদের সংগঠন আর একটা হবে, এবং সেই শিল্পী বলতে ব্যাপক অর্থে শিল্পী। উনি যে আগে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, অভিনেতা অভিনেত্রীরাই শুধু সেই সংগঠনের সভ্যা ছিল, কিন্তু উনি যখন শিল্পী সংসদ তৈরি করলেন ওনার বাড়িতে, তখন সেটা ব্যাপকভাবে শিল্পী অর্থাৎ সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, প্রফেশনাল এবং রেডিও শিল্পী, যাত্রা শিল্পী সবাইকে সবাইকে নিয়ে। একত্রিত করলেন, করে শিল্পী সংসদ ওই পরিস্থিতি এতে উনি ওটা গঠন করলেন ওই 3 নম্বর ময়রা স্ট্রিটে। তো এই হচ্ছে এর পটভূমি। আর এই যে বাড়িটা এখন হ্যাঁ। 83 লেনিন সরণি, তারপর কি অফিসটা এখানে শিফট হয়ে গেল? এটা প্রথম অফিস এখানে ওই অরোরা স্টুডিও আছে সামনে, অরোরা ফিল্ম কর্পোরেশন, ওইখানে অফিসটা হয়েছিল। আচ্ছা। 145 আপনার লেলিন সরণি। তার কিছুদিন পরে এখানে শিফট হয়, বছরখানিক পরে এটা শিফট হয়। তো এটা সামনাসামনি ছিল। আর তখনকার দিনে এখানে শিফট হওয়ার মূল ছিল ধরুন শিয়ালদা স্টেশনটা কানেক্টিভিটি, আর স্টুডিও ফিল্মের যে যে প্রডিউসার ডিস্ট্রিবিউটাররা সব এই পাশাপাশি লেলিন সরণিতে সমস্ত, মানে প্রথম 1 নম্বর লেলিন সরণি থেকে শুরু হয়েছে। শেষ শুরু পর্যন্ত সব প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটাররা, ফিল্মের লোকেরা এখানে থাকতেন। তারপরে আমাদের প্রফেশনাল স্টেজ যেটা, ওই নাটকের প্রফেশনাল নাটক, বিশ্বরূপা, স্টার, মানে উত্তর কলকাতার হাতিবাগান, রংমহল, এইসব সবই আপনার উত্তর কলকাতার এটা কাছাকাছি। তারপরে যাত্রা জগৎটাও কাছাকাছি, চিতপুর আরো কাছাকাছি। সেই কারণে এটা তখন এই 86 লেনিন সরণি এই অফিসটা সেই কারণে এখানে তৈরি করা চলে আসলো। পরিকল্পনা হলো। দাদা, বাড়িটার যে কন্ডিশন দেখলাম, হ্যাঁ। কোনো চিন্তা ভাবনা কেউ করেছে বাড়িটার? আর বাড়িটা ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমরা এজ এ টেনেন্ট হিসাবে এখানে রয়েছেন এসেছি। এখানে। আর এই প্রপার্টিটা মুসলিম সম্প্রদায়ের মানুষদের, আচ্ছা, কারোর তো এটা সেইখানে ওয়াকফ সংক্রান্ত কিছু রয়েছে। সমস্যা আছে। তো আমাদের জায়গাটা আমরা ঠিকঠাক করে নিয়েছি, আমাদের ঘরটর বা হ্যাঁ, আমি সেটাও দেখলাম, এটার কন্ডিশন আগে খারাপ ছিল আরো। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু আমরা সব এটা আমূল পাল্টে ফেলেছি, বদলে দিয়েছি। আর আমরা তার আগে পর্যন্ত রেখেছিলাম যে একটা ঐতিহ্য, একটা পুরনো ব্যাপার, স্মৃতিটুকু একটা। স্মৃতির জন্য, সেই কারণে। কিন্তু কালের তালে তালে এটার প্রয়োজনীয়তাটা এসে গেল, এবং সেই কারণে এইভাবে আমরা এটাকে রিনোভেট করে এইভাবে এটা করেছি। আর আমরা হয়তো অতীত মানে আগে এখান থেকে হয়তো স্থানান্তরের অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম, কিন্তু উত্তম কুমারের তখন যা জনপ্রিয়তাটা ছিল, যেখানে সেখানে চলে যাওয়া বা সেখানে উত্তম কুমার যাতায়াতটা অবাধ করা যেত না, সেটাও একটা কারণ ছিল। সেই কারণেই এটা এখানেই রয়ে গেছে। আচ্ছা সাধনদা, উত্তম কুমার চলে যাওয়ার পর এই যে গুরু দায়িত্ব আপনি সামলে আসছেন শিল্পী সংসদে, মানে কিরকম লাগে ওনার ছেড়ে যাওয়া কাজ আপনি এখন সামলে ব্যাপারটা আসছেন? হয়েছে, দেখুন, উত্তম কুমারকে তো দেখেছে এরকম মানুষ তো খুব কম, খুবই কম। আর তারপরে উত্তম কুমারের সঙ্গে থেকেছে বা কাটিয়েছে
বা তার ভালোবাসা পেয়েছে, এর খুব রেয়ার, নেই, একেবারেই নেই, একদমই নেই। তো যেগুলোর বাইরে যেগুলো আমি সবটাই পেয়েছি, খুব কাছাকাছি থেকে দেখেছি, তার স্নেহ ভালোবাসা সমস্ত কিছু পেয়েছি। আপনি 8 তাকে বছর ওনার সাথে থেকেছেন। নতুন করে উত্তম কুমারকে নতুন করে আবিষ্কার করেছি তার চলে যাওয়ার পরে। কারণ একটা মানুষ চলে যাওয়ার পরেই বোঝা যায় যে তিনি কতটা মূল্যবান বা কতটা ভ্যালুস ছিল তার মধ্যে, যেটা উত্তম কুমার সম্বন্ধে সেই ভ্যালুসটা এখনো বহু মানুষ জানে না। সেটা কারণ উনি তো প্রচারে বিশ্বাসী ছিলেন না, সেটা একটা কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা সেই সময় উত্তম কুমারের সাহচর্য বা তার সাহায্য পেয়েছেন, তাদেরও বলা বারণ ছিল। তো এটা একটা বড় একটা মহত্ব, একটা মহান মানুষের একটা মহত্তা যাকে বলে, সেই পরিচয়টা উনি বহন করেছেন। এখন এটা আমাদের দায়িত্ব যে উত্তম কুমারের মূল্যায়ন হওয়া দরকার। মানুষ উত্তম কুমার, একদম অভিনেতা উত্তম কুমার তো পরীক্ষিত হয়ে গেছে, আর পরীক্ষা দেওয়ার কিছু নেই। 48 বছর ধরে তো পরীক্ষিত হয়েছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মানুষ তাকে দেখছে, টিভির মাধ্যম দিয়ে, অন্য কত ইয়ের মাধ্যম দিয়ে দেখছে, তার মূল্যায়ন করছে অভিনয়। কিন্তু মানুষ উত্তম কুমারের মূল্যায়নটা বোধহয় সব মানুষ করে উঠতে পারেনি, কেননা তাদের বহু অজানা জিনিস, অজানা তথ্য, সেটা তাদের কাছে উপস্থাপন করাটা আমাদের একটা দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। আর সেই দায়িত্ব আপনি পালন করে সেই দায়িত্বটা আমি অকপটে স্বীকার করতে আমার অসুবিধে নেই, যে সেই দায়িত্বটা আমি পালন করছি। এবং যেখানে উত্তম কুমার সম্বন্ধে কিছু আলোচনা হোক বা মানুষকে জানানোর জন্য কোনো মিডিয়া বলুন বা কোনোভাবে প্রচার হোক, সেখানে আমি স্বতঃস্ফূর্তভাবে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে, আমি যাব বা আমি অংশগ্রহণ করতে রাজি আছি। শিল্পী সংসদের পরের ঘরটা আসুন বন্ধুরা দেখাই। এই ঘরেই কিন্তু কিছুক্ষণ আগে সাধন বাবু বলছিলেন, এই ঘরেই কিন্তু বসে মিটিং হতো। মানে আপনারা দেখে বুঝতে পারছেন ঘরটা বেশ বড়সড়। এই ঘরে চাদর বিছিয়ে, তাকিয়া পেতে, এই ঘরে কি বলবো, কত কত গুণী মানুষ এসেছেন। দেখুন এখানেও কিন্তু মহানায়কের বেশ বড় একটা ছবি। অবশ্যই এই জায়গাটা কিন্তু হেরিটেজ ঘোষণা করা উচিত। তার কারণ হচ্ছে উত্তম কুমারকে মানুষ মনে রাখছে, কিন্তু উত্তম কুমারের সেই যে স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো, সেগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। আসুন বন্ধুরা, আমরা হাতে হাত মেলাই, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই সামনের দিকে, যেখানে আমরা উত্তম কুমারকে আরো সবার কাছে পৌঁছে দিতে পারবো। তুষার টক চ্যানেলের তুষারের সাথে, আর আমি রয়েছি এই মুহূর্তে লেলিন সরণিতে শিল্পী সংসদের অফিসে। আপনাদের দেখালাম বাড়িটার কি পরিস্থিতি, আপনাদের সাথে আলাপ করালাম শিল্পী সংসদের অন্যতম কর্ণধার সাধন বাগচি দাদার সাথে। বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আর তুষার টক চ্যানেলে থাকবেন, কারণ উত্তম কুমারের সম্বন্ধে ঠিক এরকম অজানা অনেক অনেক ভিডিও কিন্তু এখন পরপর আসতে থাকবে। তাহলে বন্ধুরা নমস্কার।